হাজার কোটি টাকা যারা পাচার করেছে, লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, কোটি কোটি টাকা যারা পাচার করেছে, তাদের নামের তালিকা কি মনির ভাই এখনো পর্যন্ত প্রকাশ করতে পেরেছেন সরকার? তাদেরকে ধরতে না পারুক, বিচারের আওতায় নিয়ে আসতে না পারুক, তাদের নামের তালিকা কি প্রকাশ করা গেছে? কারা শেয়ার বাজার লুটপাট করেছিল? অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা যদি সচেতন হয়ে উঠতে না পারি এবং এই ভাব গাম্ভীর্যতা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের কাছে আরো ১ বৎসর পরে গিয়েও মনে হবে যে আমরা হয়তোবা জুলাই অভ্যুত্থানের যেই চেতনা, যার জন্য আমরা জুলাই অভ্যুত্থান করেছি, সেই জুলাই অভ্যুত্থান থেকে আমরা ধীরে ধীরে আরো অনেক দূরে সরে যাব। এই ঘটনা প্রবাহ থেকে আমাদের কিছুটা মনে হতে পারে যে আমরা হয়তোবা আমাদের জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে অনেকটা দূরে সরে এসেছি। কিন্তু আমাদের বিগত আ ৫৩ বৎসর বা ৫০ বছরের যে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এটি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ড সেটআপ এ নতুন করে ইনস্টল হয়েছে বিষয়টা এরকম। এই ৭১ পরবর্তী সময়ে আমরা কি দেখেছি? ৭১ পরবর্তী সময়ে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি এবং একটি অংশকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। একটি অংশকে আমরা দেখেছি কিভাবে তারা ওই মুক্তিযুদ্ধের সময় অস্ত্র-শস্ত্র তাদের হাতের কাছে পাওয়ায় সেই অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করতে আমরা দেখেছি না? হুমায়ূন আহমেদের দেয়াল উপন্যাসটি যদি পড়েন তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে একসময় ডাকাতি হতো ৭১ পরবর্তী সময়ে সেই ঘটনা প্রবাহ তো সেখানে উঠে আসে। এই যে আমাদের দেশের মানুষের যে মাইন্ড সেটআপ, সেই মাইন্ড সেটআপ কিন্তু এই ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বা জুলাইয়ের গণঅভ্যুত্থান শেষ হওয়ার পরপরই আগস্টে এসে বা তার পরবর্তী সময়ে এসে মানুষের মাইন্ড সেটআপ খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে। সেটা কিন্তু আমি আপনি কেউই আশা করতে পারি না। একটি চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে, একটি ভাবকে প্রতিষ্ঠিত করতে হলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। তো এখন আমরা যেটা দেখছি যে একটি বৃহৎ রাজনৈতিক দলের ব্যানারে বা একটা বৃহৎ ক্ষমতাসীন রাজনৈতিক দলের আ ব্যানারে বা অরাজনৈতিক সংগঠনের ব্যানারেও আমরা দেখছি বিভিন্ন ধরনের টেন্ডারবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, তদবির বাণিজ্য চলছে। এই এই যে জিনিসগুলো চলছে এটি একদিনে তৈরি হয়নি। এটি একদিনে আমাদের মস্তিষ্কেও আসেনি। এটি আমাদের দীর্ঘ রাজনৈতিক বলেন এবং সামাজিক কালচারের মধ্যেই এই বিষয়গুলো ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো মেনে নেওয়া আমাদের জন্য কঠিন। তবে আমরা এই বিষয়গুলোর পরিবর্তন চাই বলেই তো আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। তবে সেই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা যদি সচেতন হয়ে উঠতে না পারি এবং এই ভাব গাম্ভীর্যতা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের কাছে আরো ১ বৎসর পরে গিয়েও মনে হবে যে আমরা হয়তোবা জুলাই অভ্যুত্থানের যেই চেতনা, যার জন্য আমরা জুলাই অভ্যুত্থান করেছি, সেই জুলাই অভ্যুত্থান থেকে আমরা ধীরে ধীরে আরো অনেক দূরে সরে যাব। দেখুন আমরা গত কয়েকদিন আগেও আমরা যে বক্তব্য শুনেছি আ ছাত্রদের নতুন রাজনৈতিক দলের মুখপাত্র বা প্রধানের বক্তব্য, সেখান থেকে যে উপলব্ধিটা আসে যে বিচার ছাড়া, সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। এটা যখন আপনাকে আমাকে শেল মেরে দেওয়া হচ্ছে যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। তাহলে আপনি দেখেন, আপনি কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের সময় কি হতো? আওয়ামী লীগের সময় হতো যখনই আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, তখন আপনাকে বলা হচ্ছে আপনি গণতন্ত্রের শত্রু, তখন আপনাকে বলা হচ্ছে আপনি উন্নয়নের শত্রু, তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি আ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধের শত্রু বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধের পক্ষ, পরাজিত পক্ষ। এই ধরনের ট্যাগিং করা হতো। আর এখন নতুন করে ট্যাগিং করা হচ্ছে কি? এখন নতুন করে ট্যাগিং করা হচ্ছে আপনি যখন নির্বাচনের কথা বলবেন, তখনই আপনাকে বলা হবে যে আপনি জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষের শত্রু, আপনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পক্ষের ব্যক্তি নন, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে যাচ্ছেন। এই যে লেভেলিং করা হচ্ছে এবং ট্যাগিং করা হচ্ছে, ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এখন বলতে পারেন যে নির্বাচনের জন্য কি আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি? আমরা যে সকল কারণে জুলাই গণঅভ্যুত্থান করেছি তার মধ্যে অন্যতম একটি কারণই ছিল নির্বাচন। দীর্ঘদিন মানুষ যখন ভোট দিতে পারছে না, তার প্রতিনিধি নির্বাচন করতে পারছে না এবং মানুষকে যখন চরমতমভাবে অপমান অপদস্থ করা হচ্ছে এবং তার সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তখনই কিন্তু মানুষ ধীরে ধীরে উপলব্ধির জায়গায় এসেছে
যে এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষ হিসেবে তার যে মানবিক মর্যাদা, তার যে গণতান্ত্রিক অধিকার, তার যে মৌলিক অধিকারগুলো সেগুলো সে আর কখনোই ভোগ করতে পারবে না। অতএব এই সরকারকে বিদায় করতে হবে। তারা একটি সুযোগ পেয়েছে, সেই সুযোগকে তারা কাজে লাগিয়েছে। অতএব এই সময়ে এসে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলছি তখন আমাদেরকে ট্যাগিং করা হচ্ছে। যখন আমরা সংস্কার নিয়ে কথা বলছি তখন আমাদেরকে ট্যাগিং করা হচ্ছে। এই যে ট্যাগিং এর রাজনীতি এটা দীর্ঘদিন ধরে যে চলে আসছে, সেই সংস্কৃতি থেকে এখনো আমরা বেরোতে পারিনি বলেই আমাদের কাছে এখনো মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান থেকে বা জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ তা থেকে হয়তোবা আমরা দূরে সরে যাচ্ছি। মূলত আসলে দূরে সরে যাওয়ার যে সংস্কৃতি এবং পুরনো ধারার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি বলেই আমরা জুলাই গণ অভ্যুত্থানের সংস্কৃতি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে পারি। কিন্তু নাদিম, যে প্রথম বিষয়টা আপনি বললেন যে এটা এক প্রকার আমাদের ট্রেডিশনে পরিণত হয়েছে, চাঁদাবাজি, দখলবাজি বা টেন্ডারবাজি, তদবির বাণিজ্য সবকিছুই। নির্বাচন হলে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, আপনি কি মনে করেন যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে? যারা এখন চাঁদাবাজি করছে তারা চাঁদাবাজি বন্ধ করে দেবে, বা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যারা হ্যান্ড ওভার করেছে চাঁদাবাজি, তারা কি চাঁদাবাজিটা বন্ধ করে দেবে? বা এখানে নির্বাচনের পর কি জুলাইয়ের চেতনাটা নতুন করে আবার সৃষ্টি হবে, এমনটা কি আশা করা যায়? আচ্ছা, মনির ভাই দেখেন, এই ধরনের আশা যদি আমি আপনি নাও করতে পারি, তারপরেও কি আমি আপনি বলতে পারি যে আমরা নির্বাচন আগামী ২ বছরের মধ্যে করতে দেব না বা নির্বাচন নিয়ে কথা বলা যাবে না? আমরা তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ১৭ বৎসর আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সাধারণ জনগণ বা আপনি আমি, আমরা যারা নতুন ভোটার, তারা তো আমরা ১৭ বৎসর অপেক্ষা করছি আমরা একটা ভোট দেব। আমাদের সেই ভোটের অধিকার কখন প্রতিষ্ঠিত হবে? যখন আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দেওয়ার অধিকার আমরা পাবো। তখনই তো আমাদের এই গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ ঘটানোর মতো জায়গা আমরা খুঁজে পাবো। তো সেই জায়গা থেকে ধরেন চাঁদাবাজি পাল্টে যাবে না। চাঁদাবাজি যদি পাল্টে নাও যায়, তারপরেও কি আপনি নির্বাচনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারেন? যদি চাঁদাবাজি যেহেতু পাল্টে যাবে না, অতএব আমরা নির্বাচন করব না। তাহলে আমরা এখন তো আমিও এই আপনার প্রশ্নের ধারাবাহিকতা আমিও বলতে পারি যে এখন তো নির্বাচন হচ্ছে না। তাহলে এখন চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজদের ধরা হচ্ছে না কেন? হাজার কোটি টাকা যারা পাচার করেছে, লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, কোটি কোটি টাকা যারা পাচার করেছে, তাদের নামের তালিকা কি মনির ভাই এখনো পর্যন্ত প্রকাশ করতে পেরেছেন সরকার? তাদেরকে ধরতে না পারুক, বিচারের আওতায় নিয়ে আসতে না পারুক, তাদের নামের তালিকা কি প্রকাশ করা গেছে? কারা শেয়ার বাজার লুটপাট করেছিল? কারা ব্যাংকগুলো খালি করে দিয়েছে? কারা বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বা করেছে? এখন তো নির্বাচন হয়নি বা নির্বাচিত সরকার আসেনি, এখন তো অনির্বাচিত সরকার বা সর্বমতের সরকার, সকল জনগণের সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা কেয়ারটেকার সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, এখন তো একটা সরকার আছে। তাহলে এই সরকারের সময় কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? তাহলে এই সরকারের সময় যদি চাঁদাবাজি বন্ধ না হয়ে যায়, রাতারাতি ৭ মাস পার করে এসেছেন, এখনো পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করতে পারছেন না, অথচ আপনাদের এখনো পর্যন্ত কিন্তু আপনার ডেভিল হান্ট অপারেশন চলছে। ডেভিলে হান্ট হচ্ছে কে? এই হান্টের মধ্যে ডেভিলটা কে আর হান্ট হচ্ছে কে? এই বিষয়গুলো তো আলোচনার মধ্যে থাকতে পারে। অতএব বিচার বিচারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে, সংস্কারগুলো সংস্কারের মতো চলবে। কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের সংগ্রামের জন্যই বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানের মতো একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এটি তো অস্বীকার করবার মতো জায়গা নেই।